This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সময় ছিল জানেন তো, যখন কলকাতার প্রায় সবকটা ওই বড় বড় সরকারি ব্যাংকের তাদের সদর দপ্তরটা ছিল, এখানেই ছিল। এবার ব্রিটানিয়ার মতো বহু বেসরকারি সংস্থার হেড অফিস ছিল কলকাতায়। আস্তে আস্তে সব সরে গেছে, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। রাজারহাট নিউ টাউনে ঘটা করে আমাদের সিলিকন ভ্যালি বানানো হয়েছে, তার জন্য জমি বরাদ্দ করা হয়েছে, সব করেছে রাজ্য সরকার। কিন্তু সেখানকার জমিগুলো এখনও বেশিরভাগই ফাঁকা। তবে সব জমি ফাঁকা থাকে না, সব জমি এরকম ফাঁকা পেলে ফাঁকা রেখে দেবে এরকম না। এই যে মাঝেরহাটে পোর্ট ট্রাস্টের জমি পড়ে রয়েছে, সেই জমি ফাঁকা থাকেনি, জবরদখল হয়ে গেছিল। বন্দর কর্তৃপক্ষের জমিতে তৃণমূলের পার্টি অফিস তৈরি হয়েছিল। হাইকোর্ট অবশ্য নির্দেশ দিয়েছিল যে সেগুলো ভাঙতে হবে, প্রয়োজনে ওখানকার থানা তারা বাড়তি পুলিশ ফোর্স নিয়ে গিয়ে সেগুলো ভাঙবে। আজ সেই দখল তুলতে গিয়ে পুলিশকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, ওই বেল অর্ডার নিয়ে দর্শকের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রশাসনকে। ভাবুন তো একবার, যেখানে হাইকোর্ট বলার পরেও দখলদারদের তুলতে পুলিশ এরকম হিমশিম খায়, সেখানে ভুল ধরবেনটা কি? যে যত বেশি পড়ে তত বেশি জানে, তবু একটু জানার চেষ্টা করা যাক। জীবন বিজ্ঞানের পাতা উল্টানো যাক। মানুষের শরীরে ছাঁকনির কাজ করে কিডনি। দূষিত রক্ত প্রবেশ করলে শুরু হয় পরিশ্রুত করার কাজ। কিডনি রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে আলাদা করে, শরীরে পরিশ্রুত রক্ত ফেরত পাঠায় আর দূষিত পদার্থগুলোকে শরীরের বাইরে বের করার বন্দোবস্ত করে। এক কথায় যাকে বলে রেচন প্রক্রিয়া। সেই রেচনের কাজ রাজনীতিতে কিভাবে হয়, কিভাবে ছাঁকা হয় দূষিত পদার্থ। রাজনীতির থেকে দূষিত পদার্থ ছেঁকে আলাদা করা রেচন প্রক্রিয়া শুনে ভাবছেন তো এটা ওই সোনার পাথর বাটির মতো কথা বলছি? আরে নেতারা তো মানুষের জন্যই রাজনীতি করেন, তাই মানুষের স্বার্থেই জানা দরকার রাজনৈতিক নেতারা কিভাবে এই দূষিত জিনিসপত্রের থেকে নিজেদের আলাদা করেন। কোন প্রক্রিয়া সেটা সম্ভব হয়, সেজন্য আজ আরও কিছু কথা আপনাদের বলবো। তার মধ্যে কেমিস্ট্রি থাকবে, তার মধ্যে জীবন বিজ্ঞান থাকবে, আর সবথেকে বড় কথা রাজনীতি থাকবে, এবং সব কিছুর মিলেমিশে সেই কথাগুলো থাকবে যে কথাগুলো আজ না বললেই নয়। একটা কথা আছে, প্রথম রাতে বিড়াল মারা। সবাই শুনেছেন, আমরা সবাই শুনি, বিশেষ বিশেষ সময় তো বেশি করে শুনি। কিন্তু মুশকিল হচ্ছে বাঙালি শোনে, কিন্তু করে কজন দেখাতে পারে আমার খুব সন্দেহ আছে। দেখুন, সাহেবরা আগে এই কথাটা এনেছিল, তারা ইংরেজিতে বলতো, আর তার থেকে বাঙালিরা শিখে নিয়েছে, কিন্তু কাজের কাজ করতে পারেনি। বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কিন্তু নতুন করে সেটা শেখালেন এবং দেখালেন কাকে বলে উপযুক্ত সময় বেড়াল না কাক মারা, সেটাকে বলে। রক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব, তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না, আর সব জমিও রেস্টোর করবে। এ নয় যে পাকা বাড়ি করে দিল বলে তাকে ছেড়ে দিতে হবে, নো। একটা কাককে মেরে না ঝুলিয়ে রাখতে হয়, যাতে অন্য কাক বুঝতে পারে একটা কাক মারা গেছে। কখনো কখনো তোমাকে টাফ হতে হবে মানুষের প্রয়োজনে। কোন গ্রুপের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন? নিশ্চিতভাবেই সেই গ্রুপটা যারা ওই রামকৃষ্ণ মিশনের জমি দখল করেছিল, সেই গ্রুপটা যাদের একটা সময় কেজিএফ গ্যাং বলে শোনা যাচ্ছিল আর কি, তাদের কথাই নিশ্চয়ই বলেছেন, কারণ উত্তরবঙ্গে এছাড়া তো আর কিছু মনে পড়ছে না। এবং গোটা বিষয়টা যে উনি নজর রেখেছিলেন এবং তার মনে হয়েছে যে এটার সম্পর্কে একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার, এবং সেই কঠোর ব্যবস্থা নিতে গিয়ে
যদি নিজের দলের ওখানকার মেয়র বা যিনি প্রাক্তন মন্ত্রী বিধায়ক তাকে সরাসরি সবার সামনে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে হয় বা বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেওয়াও প্রায় বলতে পারে, সেইটার থেকেও তিনি পিছপা হননি। কারণ ওটাই একই সঙ্গে এদিনের মুডে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন যে একটা কাক মেরে, যেটা বললেন, বাকি কাকদের শিক্ষা দেওয়া, সেই কাজটা তিনি করলেন। এবার কোন কাক, কে কাক, কাকে এইভাবে দেখছেন তিনি, সেটা পরের কথা, কিন্তু উদাহরণ দিয়েছেন তিনি, নিজেও কি একদম সে অনুযায়ী কাজ করলেন না? হাতে কলম কি একদম দেখালেন না? দেখুন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এক গল্প ছিল, এক ব্যোমকেশ, সেই গল্পে লিখেছিলেন যে দাঁড় কাক মারলে পাপ হয় না। সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় গল্পটা পড়েছেন, তিনি যেভাবে ওই কাক মেরে ঝুলিয়ে রাখার কথা বললেন, তাতে মনে হলো তিনি পাপের কথা এক্ষেত্রে মাথাতেই আনছেন না, কারণ তার চোখে এটা একটা বড় পুণ্যের কাজ, কারণ এটা মানুষের জন্য কাজ। এবার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেটাই প্রথম প্রশ্ন, কাকে কাক বললেন? যাদের গ্রেফতার করতে বললেন তারা তো ওই শিলিগুড়ির কুখ্যাত জমি মাফিয়া, সেটা তো বললাম, আবাসিকদের তুলে অপহরণ করে যারা রামকৃষ্ণ মিশনের জমিটা জবরদখল করতে ছাড়েনি, কিন্তু মেরে ঝুলিয়ে বাকিদের বার্তা দেওয়ার কথাটা, একটা মাফিয়াকে মেরে সব মাফিয়াদের বার্তা দেওয়ার কথা, মানে এ দুটো কি ওই রকমই? তার জন্য তো সাংবাদিক বৈঠকের দরকার নেই, পুলিশকে ফ্রি হ্যান্ড দিলে এসব তো এক রাতের মামলা। যোগী উত্তরপ্রদেশে করে দেখিয়েছেন, তা নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু সেইগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় খুব পছন্দ করেন? তিনি তো সমালোচনা করেছিলেন। তাহলে এটা আসলে কয়েকজন নেতাকে ধমকে সব নেতা কর্মীকে বার্তা দেওয়া, সেটাই হবে। না হলে এভাবে প্রকাশ্যে বৈঠক করা কেন? এর আগে যখন তিনি বৈঠক করলেন ওই সাংসদদের সঙ্গে, সেই বৈঠকেও তিনি অনেক কথা বলেছিলেন, কিন্তু সেগুলো এভাবে তো প্রকাশ্যে আসেনি। আমরা শুনেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার কক্ষে বকাঝকা করেছেন, কিন্তু তখন কি লিখতে হতো যে সূত্রের খবর এই, সূত্রের খবর ওই, এক্ষেত্রেও তাই করতে পারতেন, আমরাও আবার সূত্রের খবর বলে দেখাতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ধমক দিচ্ছেন, কি ভাষায় ধমক দিচ্ছেন এবং কেন ধমক দিচ্ছেন, সেটা কি রাজ্যবাসী সরাসরি জানতে পারতেন? ভায়া মিডিয়া হয়তো কিছু ছিটকে ছাটকে বিভিন্ন রকম হয়ে তাদের কাছে পৌঁছতো, কিন্তু আজকে রাজ্যের মানুষ সরাসরি দেখলেন, মুখ্যমন্ত্রী দেখালেন তাদের। তিনি দেখালেন কি? তিনি নিজের দলের নেতাদেরও রেয়াত করেন না। এবার সেইখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের ভাষায় সেই প্রশ্নটার কথা মনে পড়ে যাচ্ছে, তাহলে খারাইল কি? জমি মাফিয়া রয়েছে, বেআইনিভাবে পুরো করা দেয় হয়, কারখানার থেকে চাঁদা নেওয়া তাও হয়, অবৈধ বাড়ির লাইসেন্স দেওয়া হয়, বেআইনি পার্কিং হয়, ফুটপাত দখলদারি তাও হয়। এগুলো সব কটা মুখ্যমন্ত্রী আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এবং যেটা মুখ্যমন্ত্রী বলেননি সেটা আমরা বলে দিচ্ছি। TV9 বাংলাকে আজ বিরাট সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রী আজ রাজ্যের পুরসভা ধরে ধরে ওই কেলেঙ্কারির পর্দাফাশ করেছেন, আর এই সব কটা কেলেঙ্কারির খবর আমরা করেছিলাম। কুৎসার অভিযোগ তাহলে আর খাটছে না, তাই না? বরং আস্থার সার্টিফিকেট পেয়ে গেছি আমরা, দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেছেন, আমার কথা কিছুটা তিক্ত হলেও আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি, যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, যখন হচ্ছে সঙ্গে সঙ্গে কেন আমরা অ্যাকশন নিচ্ছি না? মাঝের হাটেই হাতে গরম প্রমাণ। পোর্ট ট্রাস্টের জমি দখল করে তৃণমূলেরই পার্টি অফিস, হাইকোর্টের নির্দেশে পার্টি অফিস ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। সোমবার দিনভর উত্তেজনা ছড়ায়, বিকেলের দিকে অ্যাকশনে নামার সুযোগ পায় পে লোডার। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরের এই বৃদ্ধাও অসহায়। অভিযোগ, তার বাড়ি পার্টি অফিস বানিয়ে দখল করে রেখেছে রাজ্যেরই শাসক দল। মুখ্যমন্ত্রী বলেছেন, খালগুলো দখল হয়ে যাচ্ছে, পুকুরগুলো ভরাট করে দিচ্ছে নিজের ইচ্ছা মতো। কারা ভরাট করছে? টাটকা অভিযোগ উঠেছে কলকাতা পুরসভাতেই। 125 নম্বর ওয়ার্ডে ঠাকুরপুকুর এলাকায় পুকুরের মধ্যে
পাঁচিল উঠে গেছে। অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা ভজা, তার দাপটে অতিষ্ঠ ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরও। সোমবার ভজার হাতে এক প্রতিবাদী মহিলা প্রহৃত হয়েছেন বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেছেন, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই? মুখ্যমন্ত্রীর ডোজের পরেই ঘুম ভেঙেছে পুলিশের। হাতিবাগান থেকে সেক্টর 5 সন্ধ্যাতেই শুরু অ্যাকশন। রাস্তা জবরদখল হটাতে ফুটপাতের দোকানে দোকানে ঢুকে শাসানি পুলিশের। এতদিন চোখে পড়েনি কারো? আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, I will throw them out. নবান্ন সভাঘরের বৈঠক থেকে বারবার তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। কাউন্সিলর, বিধায়ক, পুলিশ, এসডিও, ডিএম টাকা তোলা নিয়ে সবাইকেই নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। জনসেবক চেয়েছেন মুখ্যমন্ত্রী, 10 দিনের মধ্যে ভালো লোক চেয়েছেন। পাবেন কি?